এগিয়ে বাংলা বলেন, কারণ সব দিক থেকে এগিয়ে, তো খুনে এগিয়ে, ধর্ষণে এগিয়ে, চাকরি চুরির ক্ষেত্রে এগিয়ে, তো এইগুলো তো, এইটাও তো একটা কম্পিটিশন, এটাও তো একটা কম্পিটিশন। 2005 সালে এটা অন রেকর্ড আছে যে পার্লামেন্টে তিনি এক দিস্তা ভোটার লিস্ট বা কাগজ ফাইল তিনি ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের টেবিলে। তখন তিনি পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ব্যাপক অনুপ্রবেশের ফলে এখানকার ডেমোগ্রাফি পাল্টে গেছে এবং জনসংখ্যার বিন্যাস পাল্টে গেছে এবং সিপিএমরা এই অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে তিনি ক্ষমতায় আসার পর তিনি বলছেন যে না, পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশ নেই। অর্থাৎ বিরোধী থাকাকালীন তিনি যে কথা বারবার বলতেন, এখন তারই বিরোধিতা তিনি স্বয়ং করছেন। করে এবং পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। একটা মানুষকে পুলিশ যদি ধরে, যদি কোনো অপরাধমূলক কাজে ধরে, পুলিশ কিন্তু তাকে নানা জায়গা থেকে তার ঠিকুজি কুষ্টি বার করে নিয়ে আসতে পারে। কিন্তু কেন আটকে দেওয়া হচ্ছে? কারণ এটা জানে, পুলিশও জানে যে আমি অমুক ব্যক্তিকে যদি আজকে ধরি, তাকে হয়তো তার ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে সে হয়তো বাংলাদেশের বাসিন্দা, সেই সময় এখানে চলে এসে আমাদের দেশের কিছু কাগজপত্র নথি সরকারের দ্বারা, ওই ভুই সিন্ডিকেটের দ্বারা কাগজপত্রগুলো পেয়ে তারা এখানকার বাসিন্দা হয়ে, ভারতীয় হয়ে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং ভারতীয়দের এগেন্সে কাজ করে বেড়াচ্ছে। বিরোধী দলের কাজটা কি? বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে যে সরকারের, যে পার্টি সরকারে আছে তার বিভিন্ন দোষ ত্রুটি এবং তার ভুলভ্রান্তি তুলে ধরা। এটাই গণতন্ত্রে বিরোধী দলের একটা বিরাট ভূমিকা আছে, কারণ কোনো গণতান্ত্রিক দেশ বিরোধী শূন্যভাবে চলতে পারে না। কিন্তু এখানে আমরা পশ্চিমবঙ্গে দেখছি যে রুলিং পার্টি টিএমসি তারা তাদের সর্বোচ্চ স্তর থেকে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে বিরোধী শূন্য করে দিতে হবে। আমরা প্রকাশ্যে টিভিতে দেখছি বিভিন্ন নেতা বক্তৃতা দিচ্ছে যে বিরোধী শূন্য করে দিতে পারলে তোমাকে এত টাকা মঞ্জুর করা হবে, মানে বিভিন্ন ব্লক এবং ওয়ার্ড স্তরে এটা প্রচার হচ্ছে এবং আমরা বিভিন্ন নেতার মুখে এটা শুনেছি যে বিরোধী শূন্য করে দিতে হবে। এইটা কখনো সুস্থ গণতন্ত্র হতে পারে না। এবং বিরোধী দলনেতাকে এই যে সাসপেন্ড করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে উনি যে সরকারের যে ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরছেন সেইটা সরকার শুনতে রাজি নয় বা সেইটাকে তারা শোধরাতে রাজি নয়। এবং আমরা এটাও দেখেছি যে শুভেন্দু অধিকারীর বিভিন্ন মিছিল, মিটিং, সেগুলোতে বারবার তাকে কোর্টে দৌড়তে হচ্ছে। অর্থাৎ এখানে প্রশাসন তাকে কোনো রকম রাজনৈতিক কার্যক্রম করতে পর্যন্ত বাধা দিচ্ছে। বন্দ্যোপাধ্যায় হচ্ছে বামপন্থার আদর্শ ছাত্রী, ঠিক আছে? বামপন্থার সিপিএম এর আমলে 34 বছরে যা যা ঘটনা ঘটেছে, গত 15 বছর ধরে সেম জিনিস ঘটছে। কিন্তু বুঝতে হবে 100 বা তার থেকে অনেক গুণ বেশি। কারণটা হচ্ছে একটাই, কারণ চা হয়, উনি ছিলেন তখন ছিলেন হামাগুড়ি দিতেন, এখন উনি বড় হয়ে গেছেন, ওনার খিদে বেড়ে গেছে। খিদে মেটাতে গিয়ে উনি ওনার পরিবারের খিদে মেটাতে গিয়ে, ওনার দলের যারা ওনার দলের সহযোগী তাদের খিদে মেটাতে গিয়ে উনি সাধারণ মানুষকে ভুলে গেছেন, যাদের ওপর ভরসা করে উনি এখানে এসেছেন। এবং দেখুন, আজকে রাজনৈতিক হত্যা, রাজনৈতিক হিংসা ভারতবর্ষে আগে অনেক জেলায় হতো, রাজ্যে হতো, কিন্তু সেগুলো আপনি কি আজকে পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে চলে সারা ভারতবর্ষে সেইভাবে চলে? আজকে বিহারে ভোট হচ্ছে, উত্তরপ্রদেশে ভোট হচ্ছে, কোথায় কটা খুন হয়? কটা খুন হয়েছে? রাজনৈতিক কর্মী কটা খুন হয়েছে? বাম আমলে কিন্তু হয়েছে, বাম আমলে হয়েছে। তখন এত মিডিয়া ছিল না, এত লেখালেখি ছিল না, কিছু মুষ্টিমেয় মিডিয়া ছিল, যারা লিখতো, যারা বলতো, তাদের কণ্ঠ রোধ করা হতো এবং যারা লিখতো সেইটুকুনি আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে পারতাম। কিন্তু এখন মিডিয়া এত বেশি এগিয়ে এসেছে। মিডিয়া যেহেতু আমাদের সমাজের একটা স্তম্ভ, তো 4টে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ মিডিয়ার কাজ করছে। আমরা ইন্টারনেটের দৌলতে আজকে বলে না ভারতবর্ষে কি হয়েছে, ভারতবর্ষে এই একটা জিনিসও হয়েছে যেটা আপনি ঘরে বসে ইনস্ট্যান্ট সব কিছু খবর, দেশ দুনিয়ার খবর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। এইগুলো হচ্ছে আপনার প্রগতি। স্পিকারের পদটা কিন্তু হয়ে যায় নিরপেক্ষ পদ, মানে সেটা আর কোনো পার্টির পদ থাকে না, সেটা স্পিকারকে নিরপেক্ষভাবে পরিচালিত করতে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যেটা সবথেকে বড় সমস্যা, এখানে প্রশাসন, পুলিশ, ইভেন মানে স্পিকার পর্যন্ত নিরপেক্ষতা হারিয়েছে। মানে সকলেই একটা যেন শাসক দলের যন্ত্রে পরিণত হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে খুবই ভয়ঙ্কর ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় কম্পিটিশন নিজের মতন করে তৈরি করে নিয়েছেন, যে যত দুর্নীতিমূলক কাজ, যত অপরাধমূলক কাজ, যত মানুষকে পিছিয়ে দেওয়ার কাজ, সেই সমাজকে পিছিয়ে দেওয়ার কাজ, মহিলাদের পিছিয়ে দেওয়ার কাজ, সেই জায়গায় উনি এগিয়ে গেছেন। দেখুন, 1,500 টাকা ভাতা, 1,500 টাকা যুবকদের হাতে তুলে দিয়ে উনি যদি ভাবেন যে গোটা রাজ্যকে এগিয়ে দিয়েছেন, তাহলে উনি নিজেই বুঝতে পারবেন একদিন, বা এখনো নিজে জানেন বলে এগুলো করতে হয় ওনাকে। নাহলে উনি জানেন যে আমি চাকরি দিতে পারিনি, আমি যুবতীদের চাকরি করতে গেলে ইন্ডাস্ট্রি লাগে, আমি সেই ইন্ডাস্ট্রি আনতে পারিনি আমাদের রাজ্যে, যুবতীদের মধ্যে সে সুরক্ষা দিতে পারিনি। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি তো চাইবো যে পদ্মফুল মানে অর্থাৎ বিজেপি আসুক। কারণ আমরা কংগ্রেসকে দেখেছি স্বাধীনতার পর থেকে, কংগ্রেস 30 বছর শাসন করেছে, 34 বছর বামফ্রন্টের শাসন দেখেছি এবং আমরা তৃণমূলের 15 বছরের শাসন দেখলাম। সকলকে আমাদের দেখা হয়ে গেছে, কিন্তু বিজেপিকে আমরা পশ্চিমবঙ্গে এখনও শাসন ক্ষমতায় পাইনি। তাই আমার মনে হয় নতুন একটি দল, যারা পশ্চিমবঙ্গে কখনো শাসন করেনি, তাকে একটা সুযোগ দেওয়া উচিত। মাধ্যমিক পাস করা একটা ছেলে মেয়ে, তাদের উচ্চাকাঙ্ক্ষা কী হওয়া উচিত? তাদের লক্ষ্য হওয়া উচিত তারা আরও পড়াশোনা করে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, চাকরি করবে, ব্যবসা করবে, এইভাবে প্রতিষ্ঠিত করবে নিজেদেরকে। কিন্তু তাদের হাতে ভাতাটা কোনোদিনও সেটা কোনো সুরাহা নয়, ভাতা ভিক্ষাবৃত্তি। কেন আমি আজকে তাহলে তো আমরা যে রাস্তায় দাঁড়িয়ে যখন আমরা যাই, রাস্তায় বাসে উঠি বা ট্রেনে উঠি বা রাস্তায় দাঁড়িয়ে কোনো সিগন্যালে যারা হাত পেতে টাকা চায়, তাদেরকে আমরা দুচ্ছাই করি কেন?
তাদেরকেও তো আমাদের প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত। এবং আমরা আমরা আমাদের মতন সাধারণ মানুষরা বলে কেন তোমার হাত পাচে কাজ করো না কেন, বলি কি বলি না, বলি তো আমরা এরকম অনেক যারা বাচ্চারা আসে, মহিলারা আসে, বাচ্চাদেরকে নিয়ে এসে ভিক্ষা করে, তাদেরকে তো আমরা বলি যে ফ্রড। তাহলে তাদেরকে যখন আমরা অ্যানালিসিস করে বলতে পারি যে এরা ফ্রড, ঠিক আছে, এদের হাত পা আছে কাজ করবে না কিন্তু ভিক্ষা করে থাকবে, তাহলে আমাদের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এটা কেন ইনজেক্ট করা হচ্ছে যে আমরা কিছু করতে পারি না, আমাদের কেন এই 1000 টাকা 1500 টাকা দিয়ে তাদেরকে এইভাবে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে? বিজেপি শাসিত রাজ্য দেখুন, গুজরাট দেখুন, মহারাষ্ট্র দেখুন, ইউপিতে এখন দেখুন, বিহারে দেখুন, সব জায়গায় কিন্তু ব্যাপক উন্নয়ন হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের সাথে যদি তুলনা করে দেখা যায়, মানে রোজগার কত হচ্ছে, চাকরি কত হচ্ছে, এখানে যেমন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকে ভরে গেছে, এখন প্রায় 50 থেকে 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিককে অন্য রাজ্যে চাকরির অভাবে যেতে হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কিন্তু এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ সেখানে কাজ রয়েছে, চাকরি রয়েছে। তাই পশ্চিমবাংলা ছেড়ে কোথায় যাচ্ছে? নয়ডা যাচ্ছে, গুরগাঁও যাচ্ছে, হরিয়ানাতে, তারপরে আহমেদাবাদ যাচ্ছে, সুরাট যাচ্ছে। দেখুন সব দলে দলে পশ্চিমবাংলার যারা পরিযায়ী শ্রমিক তারা সমস্ত বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, মুম্বাই যাচ্ছে, পুনে যাচ্ছে। তো এর থেকেই বোঝা যায় যে সেখানে চাকরি আছে, এখানে চাকরি নেই। তাই বিজেপিকে দরকার। কাজ হয়। আজকে সেন্ট্রালের যে প্রকল্পগুলো, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো থাকে, সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো তো উনি নিজের মতন নাম করে চালাচ্ছেন। এবং যখন উনি নিজের মতন নাম করে চালাচ্ছেন, নিজের মোড়কে চালাচ্ছেন, তখন তো উনি রিপোর্টটা দিতে পারবেনও না, কোনোভাবেই পারবে না। আজকে যে উনি এই যে মাতব্বরি করে বলে বেড়ান না যে আমরা কন্যাশ্রী দিয়েছি, আমরা সাইকেল দিচ্ছি, অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি, এইগুলো বহু রাজনৈতিক, তামিলনাড়ুতে জয়ললিতা বহু বছর আগে দিয়েছেন, উনি ওনার মডেলটা ফলো করছেন, ওনার পরিণতি কী হয়েছে সবাই দেখেছে। ওনারা সোনাদানাও দিয়েছেন, ঠিক আছে, মানুষের হাতে তুলে দিচ্ছেন। সেন্ট্রালের যা প্রজেক্ট আছে, আজকে এই যে আবাসন প্রকল্প যেগুলো আছে, উনি যে ঘর করতে টাকা দিচ্ছেন, আবাস যোজনা সেন্ট্রালে যেটা আছে, সেটা যদি ঠিকভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে দেওয়া হতো, ঠিক আছে, তাহলে আমফান এই যত দুর্যোগ হয়, তারপরে যাদের ঘর ভেঙে গেছিল তাদের প্রত্যেকটা মানুষের পাকা ছাদ পেত, উনি দেননি। সেখানেও তারা কাটমানি খেয়েছে, কারণ কাটমানি না খেতে পারলে তারা দল চালাতে পারবে না। এবং দল যাতে চালাতে হয় সেই জন্য তারা কাটমানি খায়, এবং তার জন্য প্রাপ্ত কারা হয়? যারা এই প্রকল্পগুলো পাওয়ার অ্যাকচুয়াল যোগ্য, তারা পুরো টাকা পায় না। ঘর দাঁড় করালো, একটা পোর্শন অবধি করার পরে বলছে টাকা পাওয়া যাবে না। তা সেই লোকটা কোথায় যাবে? সে ওই অবস্থায় ঘরটা করে রেখে দিয়েছে, সে না কোনো রিপোর্ট জমা করতে পারছে, না কিছু করতে পারছে, সেই কারণে তার ঘরটাও হচ্ছে না, সেটা প্রাপ্য টাকাটাও পাচ্ছে। আর এই যে এসআইআর প্রক্রিয়া, এটা তো শুধু পশ্চিমবঙ্গে হয়নি, 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে। কোথাও কিন্তু এরকম ব্যাপক গোলমাল বা অশান্তি হয়নি। এখানে তার কারণ হচ্ছে যে এই যে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এইদের ভোট ব্যাংকটা অ্যাকচুয়ালি আগে সিপিএমের দিকে যেত, এখন তৃণমূলের ভোট ব্যাংক হয়ে গেছে। তার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী চাইছেন না যে এই নামগুলো বাদ যাক, যার জন্য তিনি সুপ্রিম কোর্টে দৌড়চ্ছেন, বারবার অশান্তি সৃষ্টি করছেন এবং এসআইআর প্রক্রিয়াকে সব রকমভাবে বাধা দেওয়ার তিনি চেষ্টা করছেন। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ভুতুড়ে ভোট, মৃত ভোট, স্থানান্তরিত ভোট এবং অনুপ্রবেশকারীদের, যারা বৈধ নাগরিক নয়, যারা অনুপ্রবেশকারী, তারা কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যারা প্রকৃত নাগরিক, তাদের চাকরি বাকরি যেটা তাদের ন্যায্য পাওনা, সেগুলো যদি বাইরে থেকে মানে অবৈধভাবে আসা লোক, তারা যদি এইগুলোকে ভাগ বসায়, তাহলে তো আমাদের এমনিতেই মানে চাকরি নেই, এমনিতেই মানুষের রোজগারের সংস্থান নেই। অনুদান দিয়ে, ভাতা দিয়ে কোনো রকমে তিনি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখলাম বিহারে হয়ে গেল এসআইআর, উত্তরপ্রদেশে হলো, এবং পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি সংখ্যায় সেখানে নাম বাদ গেছে। কিন্তু সেখানে কিন্তু আমরা কোনো অশান্তি, গোলমাল বা কোনো ব্যাপক কি বলে আন্দোলন কোনো কিছু দেখছি না। কিন্তু এখানে প্রতিদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা অশান্তি সৃষ্টি করা হচ্ছে, যাতে এই অবৈধ ভোটারদের নাম কাটা না যায় এবং এই ভুয়ো এবং ছাপ্পা ভোট যেটা টিএমসি পায় সেইটাকে তিনি বজায় রাখতে চাইছেন। আমার কাজ হচ্ছে শুধু আমাকে নিন, আমি তাদেরকেও বোঝাতে চাইবো যে এই সরকার আর নয়, এই সরকারকে তাড়ানো উচিত, পাল্টানো উচিত। দেখুন বিজেপি, আজকে যে কোনো বিজেপি, সিপিএম, যে দলই হোক না, সিপিএম তো আমরা দেখে নিয়েছি, এখন আমাদের আগামী দিনের, আমরা সিপিএম দেখেছি, কংগ্রেস দেখেছি, কংগ্রেস হয়েছে, কংগ্রেস আমি দেখিনি, সিপিএম দেখেছি, এটা তো দেখছি। আগামী দিনে আমাদের কাছে আমার যেটা ধারণা যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি হাল ধরতে হয়, তাহলে এই মুহূর্তে অবিলম্বে বিজেপি সরকারকে আসতে হবে। এবং কারণ আমরা বিভিন্ন কার্যসূচিতে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন স্টেটে যাই, সেখানে গিয়ে আমরা দেখি যে দুটো সরকার, স্টেট এবং সেন্ট্রাল, যখন একভাবে কাজ করে তখন সেখানে সাফল্য আসে। এটা কিন্তু এই যে খেলা হবে ডায়লগটা দেয় না, এই খেলার মধ্যেও কিন্তু এটা কোচ আর ক্যাপ্টেন আর টিম যদি ঠিক মতো করে যদি সিনক্রোনাইজ না করে খেলতে নামে, তাহলে কিন্তু তারা জিততে পারে না। সেই জন্য এখানেও একই ব্যাপার, পশ্চিমবঙ্গের উন্নতি করতে গেলে সেন্ট্রাল এবং পশ্চিমবঙ্গের স্টেট গভর্নমেন্টকে একসাথে মিলিতভাবে কাজ করতে হবে, যাতে এখানে যা বিগত দিনে যা হয়েছে, যা দুর্নীতি হয়েছে, যা এখানে মানুষের চাকরি চুরি হয়েছে, কাজের অভাব ঘটেছে, সেইগুলোকে যদি আবার পুনরুদ্ধার করতে হয়, তাহলে দুটো সরকারকে মিলে একসাথে কাজ করতে। এবং আমার দায়িত্ব একটা মানুষ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে, যে আমি এবং আমার পরিবার এবং আমার বন্ধুবান্ধব যারা রয়েছে, আমার পরিচিত যারা রয়েছে, তাদেরকে অ্যাটলিস্ট বোঝানো যে আপনারা দয়া করে এই বছর পশ্চিমবঙ্গে সরকার পাল্টান।